আচ্ছা, আজকের ক্লাস 12 এর পড়া শুরু হচ্ছে এবং আজকের প্রথম ক্লাস, ঠিক আছে, ফার্স্ট, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। ঠিক আছে, তো আমি তার আগে কিছু কথা বলছি, আগে শোন। যে ক্লাস 12-এ তোদের ফার্স্ট সেমিস্টারের যে মানে পরীক্ষা হবে সেটা কি হবে, আলোর আগে পর্যন্ত। ঠিক আছে, আলোর আগে পর্যন্ত 35 মার্কসের এমসিকিউ হবে, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। এবং প্রথম যে ইউনিটটা আছে সেখানে আছে কিনা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ছোট চ্যাপ্টার, কিছু বেসিক কনসেপ্ট আছে। তারপরে আছে কিনা তড়িৎ ক্ষেত্র, বেশ বড় ধরনের চ্যাপ্টার। তারপরে আছে তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব। এই পার্ট থেকে খুব সম্ভবত 8 মার্কস থাকে। ঠিক আছে, 8 মার্কস পুরোটা, পুরো ইউনিট থেকে। ঠিক আছে, আচ্ছা, আমি এই জন্য চ্যাপ্টারের নাম হেডিং দিয়ে নিচ্ছি কে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। স্থির তড়িতের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। ঠিক আছে, চ্যাপ্টারের নাম এটা। লেখা যেন সুন্দর হয় এবং নোটস যা যা বলবো এক মানে হচ্ছে বানিয়ে চলতে থাকবে। ঠিক আছে, দেখ আমি যদি বলি যে আমরা ক্লাস 11 থেকে যে পড়ে এসেছি যে বল, ঠিক আছে, বল মানে কি, যে কোনো ধরনের মানে হচ্ছে টানা বা ঠেলা এরকম টাইপের কিছু হলে তাকে আমরা বল বলছি। এবং সেই যে বল আমরা বলেছিলাম নিউটনের গতিসূত্রতে, বল আমরা অ্যাকচুয়ালি চার টাইপের বল বলেছিলাম, এগুলো লেখার দরকার নেই। চার টাইপের বল হচ্ছে কিনা, প্রথমে ছিল হচ্ছে কিনা গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে কিনা মহাকর্ষীয় বল। ঠিক আছে, লিখতে হবে না এটা, জাস্ট শোন। গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর হচ্ছে কি না ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে তড়িৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তারপরে হচ্ছে কিনা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স। তারপরে হচ্ছে কি না উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। আমরা এতদিন যে মানে হচ্ছে বলগুলো আপাতত জেনেছি সেগুলো হচ্ছে কি, এক তো মহাকর্ষ চ্যাপ্টারে আমরা মহাকর্ষীয় বল সম্বন্ধে জেনেছি ডিটেলসে, ঠিক না? মহাকর্ষ চ্যাপ্টারে কিন্তু আমরা মহাকর্ষীয় বল সম্বন্ধে ডিটেলসে জেনেছি। এবং সেই যে বলটা আমরা জেনেছি সেখানে আমরা ক্যালকুলেশনও অনেক কিছু করেছি। এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে কি কি চলে আসে, টান বল চলে আসে, ঘর্ষণ বল চলে আসে, লম্ব বল চলে আসে। এইগুলো হচ্ছে কিনা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স আমরা কি করব না, ক্লাস 12-এ লাস্টের দিকে একটা চ্যাপ্টার আছে নিউক্লিয়, মানে নিউক্লিয়াস, চ্যাপ্টারের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস চ্যাপ্টারে কিন্তু আমরা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন গুলো যে থাকে না, তাদের মধ্যে যে বল সেটা নিয়ে পড়া হবে। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাকচুয়ালি কি না, এখানে কিন্তু একটা চার্জ ব্যাপার আছে, ঠিক আছে, আধানের ব্যাপার আছে। এবং এই আধানের ব্যাপার নিয়ে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই একটা ফোর্স আমরা পড়বো একদম আলো চ্যাপ্টারের মানে হচ্ছে প্রথম পর্যন্ত, মানে আলোর প্রথম পর্যন্ত। মানে তোদের যে ফার্স্ট ইউনিট যে পরীক্ষা, মানে ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা হবে, তোরা বলতে পারিস এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়েই তোদের কিন্তু পরীক্ষা হবে 35 মার্কস পুরো, শুধু এটা নিয়েই ক্লাস 12-এ চলতে থাকবে। তারপরে আসবে কি না এই আলো, তারপরে হচ্ছে মডার্ন ফিজিক্সে চলে যাবে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জানার আগে আমাদেরকে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে কিনা, প্রথম যে গল্প সেটা হচ্ছে কিনা আধানকে নিয়ে। আধান বা চার্জ কি, ঠিক আছে, আধান। এবার লেখা শুরু করবি, আধান বা চার্জ। ঠিক আছে, সংজ্ঞা ইম্পর্টেন্ট নয়, সংজ্ঞা ইম্পর্টেন্ট নয়, তবু আমি বেসিক জিনিস যেটা বলছি। যেমন ভর, ভর হচ্ছে কি, ভর হচ্ছে পদার্থের একটা ধর্ম, ঠিক না, ভর একটা পদার্থের ধর্ম। যেমন আমি যদি বলি যে তোরা এটুকু আপাতত বুঝতে পারছিস যে আধানের কনসেপ্ট এলো কিভাবে। যেমন আমি যদি বলি যে একটা হচ্ছে কি m1 ভর আর m2 ভর যদি r দূরত্বে থাকে, মহাকর্ষ সূত্র অনুযায়ী তাদের মধ্যে বল কত হবে, জি m1m2/r²। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে হলো কি যে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে ধরো আর দূরত্বে নেওয়া হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এদের মধ্যে না বিকর্ষণ হচ্ছে, আকর্ষণ না হয়ে।
দেখ ইলেকট্রনের ভর আছে, এই ইলেকট্রনের ভর, এই ইলেকট্রনের ভর আছে, তাহলে এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ লাগছে। কিন্তু এফ জি যদি আমি বলি, জি এম, এম একটা ইলেকট্রনের ভর, আবার একটা ইলেকট্রনের ভর বাই আর স্কয়ার, এটা মহাকর্ষ সূত্র অনুযায়ী হচ্ছে। মহাকর্ষ সূত্রতে কি বলা হয়েছিল, যে দুটো ভরের মধ্যে আকর্ষণ বল হবে। কিন্তু দুটো ইলেকট্রন, এরাও কি দুটো দুটো কিন্তু কণা, দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করছে। তখন ধারণা আসে কি, যে নিশ্চয়ই মহাকর্ষ বল বাদে কোনো একটা বল এখানে কাজ করছে। বোঝা গেল কি, যে দুটো, এই ইলেকট্রনেরও ভর, মানে এরও ইলেকট্রনের ভর আছে, এই ইলেকট্রনেরও ভর আছে, তাহলে এদের মধ্যে মহাকর্ষ আকর্ষণ বল হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করছে। তার মানে কি, মহাকর্ষ বল বাদে অন্য কোনো বল এখানে কাজ করছে। সেই বলটা হচ্ছে কি না, এই আধানের জন্য আসছে, এবং সেটা পরে জানা যায় কি, যে দুটো আধানের মধ্যে কিন্তু আকর্ষণ বিকর্ষণ হতে পারে যদি তারা একই প্রকৃতির হয়। মানে আধানকে আমরা যদি দুটো প্লাস হয় তাহলে বিকর্ষণ হবে, দুটো মাইনাস হলে বিকর্ষণ হবে, একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ হবে। যেখানে মহাকর্ষ বল ছিল কি সবসময় আকর্ষণ হবে। কিন্তু আধানের বেলা কি হচ্ছে, আধান দু টাইপের, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। যদি সমজাতীয় হয়ে যায় তখন কি হবে, বিকর্ষণ, বিপরীত প্রকৃতির হলে আকর্ষণ। এগুলো এক এক করে বলবো। তাহলে দেখ আমি আসছি কি, যে আধান অ্যাকচুয়ালি কি হচ্ছে, আধান হলো পদার্থের স্বকীয় ধর্ম, পদার্থের স্বকীয় ধর্ম, স্বকীয় ধর্ম, যার দ্বারা, যার দ্বারা সেটি তড়িৎ ক্ষেত্রজনিত এবং চৌম্বক ক্ষেত্র জনিত বল প্রয়োগ করে বা অনুভব করে। মানে এটা একটা ধর্ম, যেমন ভর একটা ধর্ম সেরকম আধানও একটা ধর্ম। সেই ধর্মটা কি হচ্ছে, যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র জনিত বল নিজে সৃষ্টি করতে পারে, বা আগে থেকে যদি ওইটা থাকে তাহলে সে সেটা অনুভবও করতে পারে। যেমন আমি যদি বলি একটা আধান, একটা আধান, সে কি করবে, অন্য একটা আধানের উপর বল প্রয়োগ করবে, অথবা আগে থেকে যদি অন্য একটা আধান থাকে তার জন্য সে বল অনুভবও করবে। ঠিক আছে, সংজ্ঞা হলো এটা আধানের। এবারে কি না, এই আধান, এই আধান কি হতে পারে না, আধান দুই প্রকার। আধান কি হতে পারে না, দুই প্রকার। একটা হচ্ছে কি ধনাত্মক, একটা হচ্ছে কি ঋণাত্মক, পজিটিভ বা ধনাত্মক, ধনাত্মক, এটা হচ্ছে কিনা ঋণাত্মক। হ্যাঁ, বা অনুভব করে, মানে নিজে বলটা প্রয়োগ করতে পারে বা অনুভব করতে পারে। তড়িৎ ক্ষেত্রজনিত বল প্রয়োগ করতে পারে বা অনুভব করতে পারে, সেটা হচ্ছে কিনা আধান। এবং আধানকে আমরা দুই প্রকার করেছি, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, ঠিক না, দুই প্রকার আধান। ঠিক, এবারে আমি যদি বলি এই আধান যে শুরু হলো, এর আমরা ধর্ম কিছু কিছু জেনে নেব। ঠিক আছে, প্রথম আমরা লিখবো কি না, আধানের ধর্ম। ঠিক আছে, আধানের ধর্ম। আচ্ছা, ধর্ম করার আগে এক কাজ করি, আধানের একক গুলো জেনে নিই। ঠিক আছে, ধর্মটা পরে লিখছি, আধানের একক, একক এবং মাত্রা জেনে নিই। আধানের একক, হেডিং দিচ্ছি আধানের একক। ধনাত্মক ঋণাত্মক দুই প্রকার আধান হচ্ছে, এটুকু এলো, আধানের সংজ্ঞা এরকম হয়েছে। এবার লিখছি কি, যে আধানের একক এবং মাত্রা, একক এবং মাত্রা। যদি বলি যে এর সিজিএস একক কি হবে, আধানের সিজিএস একক, আধানের সিজিএস একক হচ্ছে কি, সিজিএস একক হচ্ছে ইএসইউ। ইএসইউর ফুল ফর্ম হচ্ছে কিনা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব বলে। ঠিক আছে, স্ট্যাট কুলম্ব বলে, ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, এটা হচ্ছে কিনা সিজিএস ইউনিট। এসআই ইউনিট কি হচ্ছে, এসআই একক হচ্ছে কিনা কুলম। সি বলছি, বা শর্টে যদি বলি সিও, শর্টে হচ্ছে কি সি, এটা হচ্ছে কি কুলম। আধানের এসআই একক কি হচ্ছে না, কুলম।
হলো। এদের মধ্যে সম্পর্ক কি না, 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। তাহলে এটা সবাই মুখস্থ রাখে, এটা সবাই মুখস্থ রাখে। কিন্তু যদি কোনোভাবে বলে দেয় 1 স্ট্যাট কুলম, তখন হয়ে যাবে কত না 1/3 × 10⁹ কুলম। মানে কি হয়ে যাবে দেখ 1/3, আর এটা হলো 10⁻⁹ কুলম। আর আমি যদি এখানে করে নিই 10, একটা 10 নিয়েছি মানে 10⁻⁻10 হয়ে যাবে, বাই হচ্ছে 3 এটা কুলম। তাহলে এটা হয়ে যাবে কত না 3.33 × 10⁻⁻10 কুলম, 1 স্ট্যাট কুলম সমান। এটা ক্যালকুলেট করে নেওয়া যাবে পরে, এটা পরে ক্যালকুলেট করে নেওয়া যেতে পারে। হলো এটা। তাহলে 1 কুলম আর 1 স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক বলেছি। আর একটা ব্যবহারিক একক হয় কি, কতগুলো ব্যবহারিক একক, যেমন আমি যদি বলি যে ব্যবহারিক একক যদি বলি সেটা হচ্ছে কি 1 অ্যাব কুলম বা অ্যাবসোলিউট কুলম, যাকে আমরা বলছি 1 অ্যাব কুলম, যাকে আমরা বলছি 1 ইএমইউ। 1 ইএমইউ সমান 10 কুলম। 1 ইএমইউ সমান 10 কুলম। এটা কোথায় কাজে লাগে, এটা হচ্ছে তড়িৎ চুম্বক চ্যাপ্টারে সিজিএস ইউনিটের ক্ষেত্রে কাজে লাগে। তো ব্যবহারিক একক এটা হলো কি 1 অ্যাব কুলম বা 1 অ্যাবসলিউট কুলম, এটাকে আমরা বলছি। আচ্ছা, তোরা জানিস যে প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, অ্যাটলিস্ট ক্লাস 10 এটা পড়েছিস, আধান বাই সময়। তাহলে আমি যদি লিখি আধান সমান প্রবাহ মাত্রা গুণ সময়, করা যায় অবশ্যই। তাহলে আমি যদি বলি 1 কুলম মানে আধান যদি লিখি কুলম, তাহলে প্রবাহ মাত্রা কি হবে অ্যাম্পিয়ার, আর এটা কি হবে সেকেন্ড। তাহলে আমি কুলমকে অ্যাম্পিয়ার সেকেন্ড লিখতে পারি, 1 কুলম সমান 1 অ্যাম্পিয়ার সেকেন্ড লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কুলমকে অ্যাম্পিয়ার সেকেন্ড লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, যদি বলি অ্যাম্পিয়ার আওয়ার, এটা মানে কি অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাম্পিয়ার ঘন্টা মানে কত কুলম হতে পারে, অ্যাম্পিয়ার ঘন্টা মানে কত কুলম হতে পারে। দেখ অ্যাম্পিয়ার মানে কি, 1 অ্যাম্পিয়ার তো থাকছে, আর ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 60 ঘন্টা মানে 60 মিনিট গুণিতক 60 সেকেন্ড, তাহলে কি হচ্ছে 3600 সেকেন্ড। আর অ্যাম্পিয়ার সেকেন্ড মানেই কি হচ্ছে, অ্যাম্পিয়ার সেকেন্ড মানে হচ্ছে কি না কুলম, অ্যাম্পিয়ার সেকেন্ড মানে কি হচ্ছে না কুলম। তাহলে এখানে আমরা বলতে পারি 1 অ্যাম্পিয়ার ঘন্টা সমান 3600 কুলম। 1 অ্যাম্পিয়ার ঘন্টা সমান কি হচ্ছে না 3600 কুলম। 1 অ্যাম্পিয়ার ঘন্টা সমান 3600 কুলম। এবারে আমি বললাম যে আধানের সবচেয়ে বড় একক হলো ফ্যারাডে, ঠিক আছে, হয় জফলা আকার ফ্যারাডে। এবং 1 ফ্যারাডে সমান 96,500 কুলম, যেটা হচ্ছে কি 1 মোল ইলেকট্রনের আধান। একটা ইলেকট্রনের আধান কত হয়, একটা ইলেকট্রনের আধান হয় 1.6 × 10⁻⁹ তে গুণ করে দেখ, এটা চলে আসবে। একটা ইলেকট্রনের আধান হয়, ঠিক আছে, একটা ইলেকট্রনের আধান কত হয় না 1.6 × 10⁻⁹ কুলম, একটা ইলেকট্রনের আধান এটা হয়। এবার মাইনাস হয় ইলেকট্রনের আধান, কিন্তু আমি যদি বলি 1 মোল ইলেকট্রনের আধান মানে কত, 1 মোল মানে কত 6.022,
ইন্টু 10⁻23, তাই তো? 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 1 মোল ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19 গুণ করে দেখ 96,500 কুলম হয়ে যাবে। এটা গুণ করলে এটা 96,500 কুলম হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, আধানের সবচেয়ে ছোট একক হলো ফ্র্যাঙ্কলিন বা ইএসইউ বা স্ট্যাট কুলম, মানে যেটা আমরা সিজিএস ইউনিট বলেছি। ফ্র্যাঙ্কলিন বা ইএসইউ বা স্ট্যাট কুলম, এটা হচ্ছে কিনা আধানের সবচেয়ে ছোট একক। হ্যাঁ, 96,500 কুলম, যেটা কিন্তু 1 মোল ইলেকট্রনের আধান। দেখ, কুলম আধানটা কিন্তু অনেক বেশ বড় আধান, ঠিক আছে? এই জন্য আমরা কি করি, কোথাও কোথাও ছোট আধান লেখা হয়, যেমন মাইক্রো কুলম মানে কি হবে 10⁻⁻6 কুলম, মিলি কুলম মানে কি হচ্ছে 10⁻⁻3 কুলম, মানে মিলি মানে 10⁻⁻3, মাইক্রো মানে 10⁻⁻6, মাইক্রো মানে 10⁻⁻6, ন্যানো কুলম মানে 10⁻⁻9 কুলম। এগুলো তোরা জানিস। স্মল পি, পিকো কুলম মানে 10⁻⁻12 কুলম। কোথাও কোথাও প্রশ্নতে দেওয়া থাকবে যে মাইক্রো কুলম, 2 মাইক্রো কুলম এবং 3 মাইক্রো কুলম দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, তখন মাইক্রো কুলম মানে 10⁻⁻6 কুলম। এটা ফ্র্যাঙ্কলিন, ফয় রফলা আকার ওয়াইক লয়সই দন্তন, ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? ফ্র্যাঙ্কলিন একজন বিজ্ঞানীর নাম। সেই ফ্র্যাঙ্কলিন হচ্ছে কি না এই ফ্র্যাঙ্কলিনের নাম অনুযায়ী এটা দেওয়া হয়েছে। পি, পি মানে হচ্ছে কি না পিকো কুলম, স্মল পি এটা, এটা এটা হচ্ছে মিউ মাইক্রো কুলম, ঠিক আছে? মিউ মানে দেখ, মিলি মানে 10⁻⁻3, মাইক্রো মানে 10⁻⁻6, ন্যানো মানে 10⁻⁻9, পিকো মানে 10⁻⁻12। এর উপরে মাইনাস কেন দিয়েছি, অ্যাকচুয়ালি ইলেকট্রন ঋণাত্মক আধান, এই জন্য এটা আসবে আবার পরে, একটু পরে আবার বলবো। ইলেকট্রনের আধান ঋণাত্মক, এই জন্য ই মাইনাস বলে আমরা লিখি। 96,500 কুলম, 96,500 কুলম এটা একটা আধানের একক, যাকে আমরা ফ্যারাডে বলি, এবং সেই ফ্যারাডেটা হচ্ছে কিনা 1 মোল ইলেকট্রনের আধান। এটা হচ্ছে আধানের সব থেকে বড় একক। হ্যাঁ, 1 মোল ইলেকট্রনের আধান হচ্ছে কি 96,500 কুলম, মানে 1 ফ্যারাডে। এবার আসবো কিনা আধানের মাত্রা করছি, ঠিক আছে? একটু আগে আমি লিখলাম আধান মানে কি হচ্ছে, আধান মানে প্রবাহ মাত্রা গুণ সময়। দেখ, আমরা 7টা ভৌত রাশি জানি, মৌলিক মৌলিক রাশি 7টা, ঠিক আছে? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, এই যে তড়িৎ প্রবাহ মাত্রা এলো, ঠিক আছে? দীপন প্রাবল্য, পদার্থের পরিমাপ, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি বলি প্রবাহ মাত্রার মাত্রা আমরা কি দিয়ে লিখি, আই দিয়ে লিখি, তাহলে এখানে লিখবো কিনা আধান, তো আধানের মাত্রা হয়ে যাবে আমাদের কাছে আই, আর সময়ের মাত্রা টি, বা কোথাও কোথাও এটি বলেও দেওয়া থাকে, এটি, আইটি বা এটি, এটা হলো কি আধানের মাত্রা, ঠিক আছে? আধানের মাত্রা হলো হয়েছে। আধানের মাত্রা হচ্ছে কিনা আইটি বা এটি, আইটি বা এটি আধানের মাত্রা। নেক্সট আমরা কি করব, যে আধানের ধর্ম পড়ার আগে আমরা দেখে নেব যে যে 3টে মৌলিক কণা পরমাণুর মধ্যে আছে তাদের ভর, আধান এবং তাদের যে সিম্বল, সেগুলো আমরা একবার লিখে নেব, যাতে করে একটু পরে যখন অঙ্ক হবে তখন আমরা ওটা সহজে করতে পারি ডেটাগুলো, ঠিক আছে? তো পরমাণুর 3টি মৌলিক কণা, তাই না? পরমাণুর 3টি মৌলিক কণা কি কি? ইলেকট্রন,
প্রোটন আর হচ্ছে কিনা নিউট্রন। এবার আমি দেখব কি যে এদের ভর, আধান, এই সমস্তগুলো এক এক করে দেখছি, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমি লিখলাম কি ইলেকট্রন, ইলেকট্রন এইখানে লিখলাম আমি ভর, ঠিক আছে। ভরটা লিখলাম কোন এককে না কেজি এককে, আর এখানে লিখলাম ভরটা এমইউ এককে। এমইউ একক মানে তোরা জানিস অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। এমইউ একক মানে অ্যাটমিক মাস ইউনিট। তারপরে লিখলাম আধান, আধান। তারপরে লিখছি কি না প্রতীক, ঠিক আছে। তো ইলেকট্রনের ভর যদি আমি বলি কেজি এককে কত হবে না 9.11 ইন্টু 10⁻³ কেজি, এটা জানতিস ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻³ কেজি। আচ্ছা, যদি এমইউ এককে ইলেকট্রনের ভর করা হয় না প্রায় জিরো, প্রায় জিরো মানে ওই 0.000 তারপরে 54 কিছু একটা আসে, তো এটাকে আমরা প্রায় জিরো করে নিচ্ছি ইলেকট্রনের ভর এমইউ এককে প্রায় জিরো। আচ্ছা, এদিকে লিখি প্রোটন, প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻27 কেজি। এমইউ এককে যদি বলি প্রায় এক, এক হচ্ছে। তারপরে নিউট্রনের যদি বলি এটা হচ্ছে কত 1.675 ইন্টু 10⁻27 কেজি। এরও আমি যদি এমইউ এককে করি তাহলে কি হচ্ছে ভর প্রায় এক, এক হচ্ছে ভর। তাহলে ইলেকট্রন হলো, প্রোটন হলো আর নিউট্রন, এদের ভরগুলো আমি কেজি এককে আর এমইউ এককে লিখে নিয়েছি। এবার আমি আধান লিখছি, ঠিক আছে। আধান হচ্ছে কত না ইলেকট্রনের আধান -1.602, কিন্তু আমরা নিই 1.6 10⁻⁻19 কুলম, ঠিক আছে। আচ্ছা, প্রোটনের আধান কি না ইলেকট্রনের আধানের সমান প্লাস 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। আচ্ছা, নিউটনের আধান কত না শূন্য, নিউটন কিন্তু কোনো আধান নেই, নিউটনের আধান কি হচ্ছে না শূন্য, ক্লিয়ার। নিউটনের আধান কি হচ্ছে না শূন্য। দেখ, যদি আমি লিখি এখানে কার্বন, এটা লিখবি না, ঠিক আছে, সরি 6C12, এই যে 6 মানে তোরা কি জানিস প্রোটন সংখ্যা, হ্যাঁ কি না, প্রোটন সংখ্যা। আর 12 মানে কি জানিস ভর সংখ্যা। ভর সংখ্যা মানে অ্যাকচুয়ালি এই পরমাণুটার ভর এমইউ এককে যা হয়, ঠিক আছে, ভর এমইউ এককে যা হয়, এটা হলো কিনা পরমাণুর প্রতীক। কিন্তু আমি যদি বলি কণা, কণার প্রতীককে আমরা কি লিখি, নিচে লিখি আধান, নিচে কি লিখি আধান, আর উপরে কি লিখি না এমইউ এককে ভর, এমইউ এককে ভর। মানে একটা কণার সিম্বল যদি আমি লিখি যে ইলেকট্রন, ইলেকট্রনকে আমি কি লিখবো ই, ইলেকট্রনের নিচে কি হবে না ইলেকট্রনের যে আধান, আর উপরে কি হবে এমইউ এককে ভর। কিন্তু কথা হলো যে আধানটা যে আমরা লিখছি, দেখ ইলেকট্রনের এই যে আধান না, প্রকৃতিতে সব থেকে যদি ছোট আধান বলা হয় তাহলে ইলেকট্রনের আধান। যেমন আমাদের বর্তমান হচ্ছে যে মানে টাকা পয়সার যদি আমি বলি সব থেকে কম কত 1 টাকা, সব থেকে কম কত 1 টাকা। তাহলে এই যে ইলেকট্রনের যে আধানটা আছে এটাই হচ্ছে কিনা সব থেকে ছোট আধান, এর থেকে ছোট আধান পাওয়া যাবে না প্রকৃতিতে। এই জন্য, আর ইলেকট্রন আধান যেহেতু নেগেটিভ, এই জন্য আমরা কি করি এটাকে আমরা লিখি -1 ইউনিট, মানে ইলেকট্রন আধানকে আমরা কি করি -1 ইউনিট ধরি। প্রোটনের আধানকে তাহলে কি ধরবো +1 ইউনিট ধরবো। মানে +1 ইউনিট মানে কি হচ্ছে না +1.602 × 10⁻⁹ কুলম,
-1 ইউনিট মানে -1.602 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে আচ্ছা, পরে কিন্তু আমরা এই 1.6 × 10⁻⁻19 কুলম্বই লিখবো, লাস্টে ওই 1.602 কত কিছু লিখবো না, 1.6 লিখে ছাড়লেও হবে। তাহলে বল এইখানে আমি যদি লিখি ইলেকট্রনের প্রতীক কি হবে, ইলেকট্রনের আধান কত, -1 আর এম এককে ভর কত, 0। প্রোটনের আধান কত, +1 মানে নিচে 1 হবে, আর এম এককে ভর কত, 1। নিউট্রনের আধান কত, 0, এম এককে ভর কত, 1। ইলেকট্রন প্রোটন নিউট্রনের সিম্বল হলো। ক্লিয়ার? তাহলে কি বলা হলো, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মানে যে তিনটে কণা ছিল পরমাণুর মধ্যে, তাদেরকে আমরা কি করেছি না এক এক করে সাজিয়ে নিয়েছি, যে ওদের হচ্ছে যে যে ডেটাগুলো সেগুলো আমরা লিখে নিয়েছি এক এক করে। ঠিক আছে, এটাকে ভালো করে মুখস্থ রাখতে হবে। এখন আপাতত আমি যদি বলি সব থেকে বেশি কাজে লাগবে যেটা কার, ইলেকট্রনের। ঠিক আছে, সব থেকে বেশি কাজে লাগবে কার, ইলেকট্রনের। এবার হেডিং দেব কি না, আধানের ধর্ম। ঠিক আছে, আধানের ধর্ম। প্রথম ফার্স্ট পয়েন্ট, আধান একটা স্কেলার রাশি। আধানের ধর্ম লিখছি, আধানের ধর্ম, প্রপার্টিজ অফ চার্জ। প্রথম হচ্ছে কি না, আধান একটা স্কেলার রাশি, পুরো লিখছি না, স্কেলার রাশি বলে শুধু লিখছি। ঠিক আছে, স্কেলার রাশি বলে লিখছি। দেখ, যখন কোনো রাশি স্কেলার রাশি হবে না, তখন তাকে আমরা, দেখ স্কেলার আর ভেক্টর আমরা পার্থক্য করি কিভাবে না, যোগের হিসাবে। আমরা পার্থক্য করি কিসের হিসাবে, যোগের হিসাবে। যেমন আমি ধরো বলি যে এইটা হচ্ছে একটা পাত্র আছে, এখানে ধরো আমি বললাম যে 2 কেজির কিছু একটা ভর আছে, 2 কেজি, 2 কেজি আছে, চাল আছে আমি ধরে নিচ্ছি। আমি যদি ওপর থেকে আর 2 কেজি চাল দিই, তাহলে কি হচ্ছে, মোট কত হয়ে যাবে, 4 কেজি। আচ্ছা, যদি এই দিক থেকে কোনো আমি ছিদ্র করে এদিক থেকে 2 কেজি দিই, তাহলে হবে কত, 4 কেজি। যদি নিচ থেকেও দিই তাহলে হবে 4 কেজি। কিন্তু ভাব, ধরো এটা ছিল একটা ব্লক, হ্যাঁ, এর এদিকে 2 নিউটন বল প্রয়োগ হয়েছে। আমি যদি এই দিক থেকে 2 নিউটন দিই, তাহলে এদিকে মোট 4 নিউটন হয়ে যাবে। আচ্ছা, যদি এটা না দিয়ে যদি আমি করি এই দিকে যদি আর 2 নিউটন দিই, তাহলে কিন্তু মোট বল কি 4 নিউটন হবে, হবে না। কত হবে না, এখানে কোণ দেখতে হবে 90 ডিগ্রি, তাহলে যদি হয় তাহলে কি হবে, 2√2 নিউটন হয়ে যাবে। তো এই যে যে ব্যাপারটা আমরা দেখছি কিনা, যোগ করার সময় দিক আছে, মানে দিক আমরা ধরছি কি ধরছি না। যদি দিক আমরা ধরি তাহলে সেটা হবে ভেক্টর, আর যদি দিক না ধরে যদি এমনি সিম্পল যোগ করে দিই তাহলে সেটা হচ্ছে কি, স্কেলার। তাহলে ধর আমি যদি বলি যে কোনো বস্তুতে, ধরো একটা বস্তুতে আধান আছে ধরো +5 কুলম্ব। ঠিক আছে, তাকে যদি আমি দিই ধরো আর -2 কুলম্ব যদি দিয়ে দিই, তাহলে এর এখন আধান কত হয়ে যাবে, এর আধান হয়ে যাবে সোজা সাপটা, +5 ছিল -2 মানে হয়ে যাবে কত না, +3। যেমন সিম্পল যোগ হয়। ঠিক আছে, কিভাবে দেওয়া হলো সেটা কোনো ম্যাটার নয়। 5 ছিল, -2 দিলাম, তাহলে কি হয়ে গেল, +5 -2 মানে কত হলো, +3, এরকম হলো। ঠিক আছে, স্কেলার রাশি, এই কারণে কি হচ্ছে, এটা যোগ। তাহলে কি হচ্ছে না, আধানের যোগ, আধানের যোগ কি হচ্ছে না, সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হবে। এটাই কথা, বীজগণিতের নিয়ম অনুযায়ী হয়, নিয়ম অনুযায়ী হয়, সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী হয়। আধানের যোগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী হয়। ঠিক আছে, হলো। তাহলে কোনো বস্তুতে যদি আমি বলি যে মোট আধান কত, তাহলে আমরা কি করব, যত আধান আছে আমরা যোগ করে দেবো, প্লাস মাইনাস সাইন নিয়ে। ঠিক আছে, প্লাস মাইনাস সাইন নিয়ে আমরা কি করে দেবো, যোগ করে দেবো যত আধান আছে। 2 নম্বর, এটাকে আমি পয়েন্ট দিচ্ছি, আধানের অপরিবর্তনীয়তা।
অপরিবর্তনীয়তা, ইংরেজি হচ্ছে কিনা ইনভ্যারিয়েবিলিটি, ইনভ্যারিয়েবিলিটি অফ চার্জ। আধানের অপরিবর্তনীয়তা মানে হচ্ছে কিনা ইনভ্যারিয়েবিলিটি অফ চার্জ। আধানের অপরিবর্তনীয়তা মানে ইনভ্যারিয়েবিলিটি অফ চার্জ। তো কি বলা হচ্ছে যে কোনো বস্তুর আধান না, কোনো বস্তুর আধান নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে না। নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে না বলতে কি, ধরো আমি যদি বলি যে আমি এইখান থেকে দেখছি এই বস্তুটার আধান এত, তো ওখান থেকে দেখলে বস্তুর আধান কত হবে, একই হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না কোনো বস্তুর আধান, কোনো বস্তুর আধান নির্দেশ তন্ত্রের উপর নির্ভরশীল নয়। কোন নির্দেশ তন্ত্র মানে কার সাপেক্ষে আমি দেখছি তার উপর নির্ভরশীল নয়, নির্দেশ তন্ত্রের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কিউ স্থির সমান কিউ গতিশীল। আমরা আধানকে কিউ বলে লিখছি, মানে কি হলো একটা বস্তু স্থির অবস্থায় থাকলে ওর যা আধান, গতিশীল অবস্থায় থাকলেও তাই আধান হবে। মানে কোনো বস্তুর আধান গতিবেগের উপর নির্ভরশীল নয়, কোনো বস্তুর আধান আধান গতিবেগের উপর নির্ভরশীল নয়, আধান গতিবেগের উপর নির্ভরশীল নয়। বস্তু স্থির থাকুক গতিশীল থাকুক তার উপরে কিন্তু এটা নির্ভরশীল নয়। এবার বলবি যে এটা কে না জানে, এ তো সাধারণ কথা, এটা গতিশীল হলে কি কোনো জিনিস পাল্টে যায় নাকি? অবশ্যই পাল্টে যায়। কার ক্ষেত্রে? ভরের ক্ষেত্রে পাল্টে যায়। যেমন আমি যদি বলি ভরের ক্ষেত্রে কি হচ্ছে, দেখ ভরের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি বলি ভরের ক্ষেত্রে যদি বলি ভরের ক্ষেত্রে কি হচ্ছে, দেখ যদি বস্তুটা স্থির থাকে, স্থির অবস্থায় ধর আমি বললাম বস্তুর ভর তাকে আমি লিখলাম কত m0, যাকে আমরা কি বলছি না স্থির ভর, যাকে আমরা কি বলছি স্থির অবস্থায় যে ভর সেটাকে আমরা কি বলছি না স্থির ভর। স্থির ভর কত ধরে নিলাম না m0, কোন বস্তুর ভরটা হচ্ছে স্থির ভর m0। এবার আমি কি করলাম, এই বস্তুটাকে আমি একটা গতিবেগ দিয়ে দিলাম। কত গতিবেগ? ধর আমি বললাম যে এর গতিবেগ আমি দিলাম v, এর গতিবেগ কত দিলাম v, যে গতিবেগটা আলোর গতিবেগের কাছাকাছি। যদি এরকম হয় গতিবেগটা কি হচ্ছে না আলোর গতিবেগের কাছাকাছি, যদি এরকম হয় তখন এর গতীয় ভর মানে ওই গতিশীল অবস্থায় যে ভর সেটাকে যদি আমি m বলি, তাহলে আইনস্টাইনের একটা ফর্মুলা হচ্ছে, সেটা কি রকম, m সমান m0 √1 - v/c এর হোল স্কয়ার। এরকম ফর্মুলা হচ্ছে, মানে কি বস্তুর ভর তখন গতিবেগের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, কিন্তু আধানের বেলা ওটা হচ্ছে না। বোঝা গেল কিনা বল? এবারে আধানের বেলা কিন্তু হচ্ছে না, আধান স্থির থাকলে যা বস্তু স্থির থাকলে যা আধান হবে, গতিশীল থাকলে তাই আধান হবে। কিন্তু ভর কিন্তু স্থির থাকলে যা হবে গতিশীল অবস্থায় থাকলে আলাদা হবে। এইখানে আমি যদি বলি, দেখ এইখানে আমি যদি বলি আচ্ছা কোনো বস্তুর গতিবেগ কোনোদিন আলোর গতিবেগের চেয়ে বেশি হতে পারে না, আলোর গতিবেগের চেয়ে কম থাকবে সবসময়, ঠিক আছে, কম থাকবে। এবার দেখ আমি যদি বলি বস্তুর গতিবেগটাকে বাড়াচ্ছি, মানে ভি যদি বাড়াই, দেখ এইখানে লক্ষ্য কর ভি বাড়ানো মানে কি এই ভগ্নাংশের মানটা বাড়বে, ভালো করে লক্ষ্য কর, ভি বাড়ানো মানে কি হচ্ছে এই ভগ্নাংশের মানটা বাড়বে। আচ্ছা এক থেকে বাদ দেওয়া মানে কি পুরোটা কমবে, পুরো ভগ্নাংশের ওপরটা ঠিক আছে নিচেরটা কমে যাচ্ছে মানে কি বেড়ে যাবে পুরোটা। লক্ষ্য কর ভি যদি বাড়ে তাহলে এটা বাড়বে, এক থেকে বাদ দিচ্ছি একটা, ঠিক আছে এটা যদি বেশি হয়ে যায় তাহলে এক থেকে বাদ দিলে কি হবে পুরোটা কমে যাবে, ভগ্নাংশের নিচে কমে যাচ্ছে মানে কি হবে
এম এর মানটা বাড়বে। মানে কোনো বস্তুর বেগ বাড়লে তার ভর বাড়ে, মানে কি বেগ বাড়লে ভর বাড়ে, বেগ বাড়লে কি হয়, ভর বাড়ে। ঠিক আছে, হলো। শর্ট কোশ্চেন যদি এরকম দেয়, আমি লিখে দিচ্ছি যে আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান যার ইংরেজি হচ্ছে কিনা স্পেসিফিক চার্জ, ঠান্ডা, স্পেসিফিক চার্জ। আপেক্ষিক আধান অ্যাকচুয়ালি কি, আপেক্ষিক আধান হচ্ছে কিনা আধান বাই ভর, আধান বাই ভর। ঠিক আছে, কোনো বস্তুর আধানকে ভর দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে কি আপেক্ষিক আধান। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে কি, বস্তুর বেগ বৃদ্ধি পেলে পেলে আপেক্ষিক আধান কি হবে, বল আপেক্ষিক আধান কি হবে? বেগ যদি বৃদ্ধি পায় আপেক্ষিক আধান বাড়বে না কমবে? দেখ, আপেক্ষিক আধান মানে কি, কিউ বাই এম, আধান বাই ভর। আচ্ছা বেগ বাড়লে আধানের কোনো পরিবর্তন হবে? হবে না, কিন্তু বেগ বাড়লে ভর বেড়ে যাবে। তাহলে ভর বেড়ে যাচ্ছে মানে কি হচ্ছে, নিচে বেড়ে যাচ্ছে মানে কি হবে, কমে যাবে। তাহলে কি হচ্ছে, কোনো বস্তুর বেগ বৃদ্ধি পেলে আপেক্ষিক আধান কমবে। শর্ট কোশ্চেন হিসাবে হতে পারে কোনো বস্তুর ভর বৃদ্ধি পেলে বেগ বৃদ্ধি পেলে আপেক্ষিক আধান কমবে। হয়েছে, নোট বলে এখানে লিখছি। 1 নম্বর, আধান স্থির। ঠিক আছে, আধান যদি স্থির থাকে তাহলে সেটা কি তৈরি করবে, সেটা তৈরি করবে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। মানে কি হলো, কোথাও যদি আধান স্থির থাকে সে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, যেমন আমরা মহাকর্ষ ক্ষেত্র পড়েছিলাম না, সেরকম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। আচ্ছা 2 নম্বর হচ্ছে কি না, আধান গতিশীল। এখন এই যে যে গতিশীল, এই গতিশীল কেমন হতে পারে, দু রকমের গতিশীল হতে পারে। 2 নম্বর, দু রকম গতিশীল হতে পারে। একটা হলো কি সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। আচ্ছা সমবেগে গতিশীল হলে কি হয়, ত্বরণ কি হয়, শূন্য হয়, ত্বরণ সমান শূন্য। যদি সমবেগে গতিশীল হয় তাহলে কি হবে, দেখ দেখ আধান আছে মানে তড়িৎ ক্ষেত্র হবে, তড়িৎ ক্ষেত্র থাকছে। আধান যদি গতিশীল হয়, কোনো আধান যখন গতিশীল হয় আধানের প্রবাহকে কি বলে, তড়িৎ প্রবাহ। তাহলে কি হবে, তড়িৎ প্রবাহ হবে। আর তোরা ক্লাস 10-এ পড়েছিলিস যে একটা তড়িৎবাহী তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ওরস্টেডের পরীক্ষা ছিল। একটা তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায় তার পাশে যদি চুম্বক শলাকা থাকে সেটা বিক্ষিপ্ত হয়, ছিল না, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ছিল। তাহলে কি হচ্ছে, সমবেগে গতিশীল হলে কি হচ্ছে না, তড়িৎ ক্ষেত্র তো থাকছে, তড়িৎ প্রবাহ হচ্ছে কেন কি আধান গতিশীল হচ্ছে। আর তড়িৎ প্রবাহ হলে কি হবে না, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এখানে কি কি থাকছে না, ইলেকট্রিক ফিল্ড থাকছে, সঙ্গে সঙ্গে কি থাকছে না, ম্যাগনেটিক ফিল্ড থাকছে, ম্যাগনেটিক ফিল্ড থাকছে। আমরা যে প্রথম যে 4টে চ্যাপ্টার পড়া হবে না, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি পড়া হবে কি না আধান স্থির, প্রথম 4টে চ্যাপ্টার। ঠিক আছে, আধান স্থির। দ্বিতীয় যে ইউনিট আছে 3টে চ্যাপ্টার,
সেখানে কি পড়া হচ্ছে না, আধান গতিশীল হলে তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে কারেন্ট নিয়ে পড়া হচ্ছে। তারপরে যে চ্যাপ্টার গুলো আছে সেখানে কি করা হচ্ছে, যে এই তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে পড়া হচ্ছে। দেখ কিরকম লিঙ্ক, দেখ কিরকম, ঠিক আছে। তারপরে এগুলো পড়ে নেওয়ার পরে এরপরে আসছে কিনা আধান যদি ত্বরণ সহ গতিশীল হয়, ত্বরণ সহ গতিশীল হয় তখন কি হবে। তখন দেখ তড়িৎ ক্ষেত্র যেমন আছে আছে, চৌম্বক ক্ষেত্রও আছে, কিন্তু এরা না পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুজনেই কি হবে, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। আর এগুলো যখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তখন সৃষ্টি হয় কিনা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং ওটা তোদের হচ্ছে কি না লাস্ট চ্যাপ্টার এই ফার্স্ট সেমিস্টারের, ঠিক আছে। কি তৈরি হবে না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হবে, যাকে আমরা বলি ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আরেকবার বলছি প্রথম থেকে, আরেকবার বলছি, আধান যদি স্থির থাকে শুধু তড়িৎ ক্ষেত্র। একটা কথা শোন, আধান থাকা মানে তড়িৎ ক্ষেত্র হবে, সে স্থির হোক গতিশীল হোক, কমন। আধান স্থির থাকলে তড়িৎ ক্ষেত্র, যেটা আমরা এই স্থির তড়িৎ বলে পড়ছি চ্যাপ্টারের, দেখ ইউনিটের নাম কি, স্থির তড়িৎ। এর মানে কি, আধান স্থির, ঠিক আছে। কটা চ্যাপ্টার, চারটে চ্যাপ্টার। স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, তড়িৎ ক্ষেত্র, তারপরে হচ্ছে কি না তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, চারটে চ্যাপ্টার। তারপরে আধান যদি সমবেগে গতিশীল হয় তাহলে কি হবে না, তড়িৎ ক্ষেত্র তো আছে, সঙ্গে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ পড়বো। এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যেটা কি হবে না প্রবাহী তড়িতের পরে তড়িৎ চুম্বকত্ব ইউনিট, সেটাতে পড়া হবে। নেক্সট কি হচ্ছে না, আধান যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে কি হবে না, আগের যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র এগুলো তো সঙ্গে সঙ্গে আছে, আর একটা এক্সট্রা চলে আসবে কি, তড়িৎ চুম্বকের তরঙ্গ, যেটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। আজকের এই পর্যন্ত থাকবে, ফার্স্ট দিন, ঠিক আছে। একটু কমের উপরেই থাক, এই পর্যন্ত থাকছে, কিন্তু আধানের ধর্ম চলতে থাকবে, ঠিক আছে। এগুলো একবার ভালো করে পড়ে আসবে, বই এখন পড়তে হবে না, যেটা খাতায় লেখা হয়েছে সেটা পুরো যেন একদম ডিটেলসে এবং রিভিশন করে ভালো করে আসিস, ঠিক আছে। ঠিক আছে, চলো।